শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ ২৮ কার্তিক ১৪২৩ বাংলা, ১২ নভেম্বর ২০১৬ শনিবার। দর্শক, যাদের ছুটি রয়েছে তাদের দিনটি আজকে ভালো কাটুক, শুভকামনা নিশ্চয়ই থাকবে দিনের জন্য। কিন্তু আমরা সবসময়ই বলি যে প্রতি সপ্তাহের কাজগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় এবং আগে থেকেই যদি প্রি প্ল্যান থাকে তাহলে কিন্তু কাজগুলো গুছিয়ে ফেলার কথা। দর্শক, প্রতিদিনের মতোই ২ ঘন্টা জুড়ে আয়োজন থাকছে এবং সঙ্গে থাকছে আমরা দুজন, আমি জীবন, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। গত রাতে যারা ফোক ফেস্ট দেখে এসে আজকে সকাল সকাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে বেশি বেশি শুভকামনাই থাকবে, কারণ সারা রাত জাগার পরে আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকা নিঃসন্দেহে কষ্টসাধ্য। এবং যারা এই অনুষ্ঠান আসলে রাঙান, যাদের জন্যই আসলে রাঙা সকাল, তাদের কথাই আমরা বলবো। আমাদের রাঙা সকালে তারাই সফল মানুষ, সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অন্যের জন্য অনুকরণীয় হচ্ছেন। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন শিক্ষক, সেই কক্সবাজার থেকে এসেছেন তিনি জয়নবারা বেগম। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনি তো কক্সবাজার থেকেই এসেছেন আমাদের জন্য। আমি কক্সবাজার আমার জন্মস্থান, আমার চাকরি এখন ঢাকাতে? এখন ঢাকাতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কক্সবাজারের গল্পই আমরা একটু শুনি। কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা গ্রাম, না? জি। কাকড়া না কাকারা? কাকারা। কাকড়া গ্রামে আপনার জন্ম। ওখানে কত সময় কেটেছে? ওখানে আমার জন্মের পর থেকে আমার বিয়ের আগে পর্যন্ত সময় আমার ওখানেই কেটেছে। তাহলে তো অনেক স্মৃতি। হ্যাঁ, অবশ্যই অনেক। কি মনে পড়ে? আমরা একটু শুনি কাকারা গ্রামটা সম্পর্কে। কাকারা গ্রামটা হচ্ছে মাতামুহুরী নদীর পাশ দিয়ে বয়ে গেছে। আমাদের গ্রামের পাশ দিয়ে মাতামুহুরী নদী বয়ে গেছে। সবুজ শ্যামল গ্রাম, খোলা বিল, মুক্ত বাতাস, খুব সুন্দর একটা গ্রাম আর কি। আমার খুব প্রিয়। আমরা ওখানে ছোটবেলায় অনেক মজা করে ছোটবেলাটা কাটিয়েছি। ওখান থেকে সমুদ্র কত দূর আপনাদের গ্রাম থেকে? সমুদ্রটা ৭০ কিলো মেবি। ওখান থেকে ৭০ কিলো? আমরা কক্সবাজার বলতেই বুঝি যে আসলে সমুদ্র আর সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। না, আচ্ছা, আমাদেরটা হচ্ছে চকরিয়া উপজেলা ভাগ, আর কক্সবাজারটা জেলা সদর। আমাদের চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র পর্যন্ত ৭০ মেবি। আচ্ছা। এমনিতে ছোটবেলা থেকে তো ঝড় আমরা যেসব দেখি, জলোচ্ছ্বাস, এগুলোর সাথে নিশ্চয়ই তো বন্যাটা আমাদের জন্য বড় হওয়া। কমন, যেহেতু নদীর পাড়ে। আর নদীটা তো এখন আসলে ভরে গেছে, প্রতি বছর এর কারণে ভরে গেছে, যার কারণে একটু বৃষ্টি হলেই পানিটা উপরে উঠে আসে। আচ্ছা, ঠিক আছে। চমৎকার একটি পরিবেশে, প্রকৃতির কোলে আপনি বড় হয়েছেন। এই ফাঁকে আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার সম্পর্কে একটু দর্শকদের ছোট করে জানিয়ে দেব, তারপরে দর্শকরা প্রাসঙ্গিকভাবে বুঝতে পারবেন যে কেন আজকে আপনি রাঙা সকালে। দর্শক, আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের সঙ্গে আছেন শিক্ষকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী জয়নবারা বেগম। বান্দরবানের আলী কদম চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক নিজের মেধা এবং শ্রম দিয়ে 4 বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I পরিচালিত শিক্ষক বাতায়নে 2013 সাল থেকে ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে দেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি। শিক্ষক বাতায়নে বর্তমানে দেশের সেরা 9 জন শিক্ষকের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। সারা দেশ থেকে 2 জন প্রাইমারি স্কুল শিক্ষককে টিচার্স কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রশিক্ষক নির্বাচিত করা হয়, তার মধ্যে তিনি একজন। 2015 সালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গ্লোবাল লার্নিং এর ওপর ইংল্যান্ড সফরে আমন্ত্রিত হন। সেখানকার মেয়র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন এবং তাকে ব্রিটেনের রানীর পোশাক পরিয়ে সম্মানিত করা হয়। এই গুণী মানুষটি আজকে থাকছেন প্রথম ঘন্টা জুড়ে এবং তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের দর্শকরা বুঝলো যে আসলে কেন আপনি আজকের এই রাঙা সকালে। এই মানুষটিকে নিশ্চয়ই আমরা আবিষ্কার করব, কিন্তু পরিবারের কথা একটু শুনতে চাই। যে ধরনের পরিবারে জন্মগ্রহণ এবং আমার যে বাচ্চাদের ভালো লাগে এই বিষয়টা হয়তো অন্যান্য টিচারেরা বুঝতে পারছে। পাশাপাশি আমরা যে 8 জন টিচার ছিলাম, আমার মনে হতো কি এটা একটা পরিবার, এবং এক একজন আমার পরিবারের সদস্য, বাচ্চারা আমাদের সন্তান, আমরা 8 জনের সন্তান, যার কারণে মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল আমাদের স্কুলে। টিচারদের মধ্যে কোনো কারণে কাউকে যদি স্যাক্রিফাইস করতে হয় এ ধরনের মন মানসিকতা ছিল সবার মধ্যে, এবং সবাইকে একজন আরেকজনকে অনার করার বিষয়টা খুব ভালোই ছিল আমাদের স্কুলে। আমাদের প্রধান শিক্ষক ছিলেন রশিদ আহমদ, উনি এখন রিটায়ার্ড। উনিও খুব অনেক ভালো একজন শিক্ষক। আমার বাচ্চাটা যখন যে মাঝখানে নিয়ে যেত, উনি মানে
ওনাকে আবার যখন আমার মেয়েটা তো আসলে এটাতে একদিনে না, আস্তে আস্তে যখন একটু আদো আদো কথা বলতে শিখলো এভাবে চলতে চলতে, বাচ্চাটা আমার ওই যে প্রধান শিক্ষককে ভালো নানা বলে ডাকতো। মানে এত এই যে ছোট বাচ্চাটার মনে একটা জায়গা করে নিছে স্যার, এবং এই পর্যন্ত ওনাকে ভালো নানা বলেই ডাকে। বোঝা যাচ্ছে উনিও অনেক ভালো উনি ছিলেন। অবশ্যই অনেক ভালো, পাশাপাশি অন্যান্য টিচাররাও অনেক ভালো। ওই স্কুলেই কি থাকলেন নাকি পরে স্কুল না, ওই বদল স্কুলে হলো? আমি 7 বছর ছিলাম। 7 বছর পর আমার বাড়ির পাশে স্কুলে ট্রান্সফার হয়ে চলে যায়, কারণ আমাকে ওই স্কুলে আমার বাড়িটা একটু দূরে ছিল, যার জন্য এখানে বাসা নিয়ে থাকতে হতো। পরে আমি আবার চিন্তা করলাম বাসা নিয়ে থাকা যাচ্ছে না, আবার বাড়িতে গেলাম, বাড়িতে থাকলাম, বাড়ি থেকে আবার বাসে আসা যাওয়া করতে হতো স্কুলে। যেহেতু বাসে নির্দিষ্ট এটা হচ্ছে আপনার দূরত্বটা কম, 10 কিলো, এখানে নির্দিষ্ট টিকিটের ব্যবস্থা ছিল না, যার জন্য আমাকে টিকিট ছাড়াই অনেক সময় দাঁড়িয়ে বাচ্চা কোলে নিয়ে সিটের মানে সিট যে পাবো এরকম কোনো ইয়া ছিল না, যার কারণে অনেক সময় দাঁড়িয়ে ছোট বাচ্চা কোলে নিয়ে বাসে ঝুলেই এক প্রকার চাকরি করতে হয়েছে আর কি। 2010 সাল পর্যন্ত, আমি 2003-এ জয়েন করছি, 2010 সাল পর্যন্তই আমাকে এভাবেই চাকরি করতে হয়েছে। প্রথম 3 বছর বাসা নিয়েছিলাম, তারপরে বাড়িতে উঠলাম। কিন্তু স্পেশালিটির কথা যদি শুনি, যেটা কি ব্রিয়া বলছিল যে আপনি অন্যান্য শিক্ষকদের থেকে একটু আলাদা, হ্যাঁ। এই আলাদা কি করে হলো? এটাই ভালো লাগা আমি তো ছিল, স্কুলে, বাচ্চারা হ্যাঁ, ভালোবাসতো। স্কুলে যখন আমি মানে বাচ্চাদের সাথে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করতে পারছি, এটা অন্যান্য টিচারদের কাছে ভালো লাগছে। আসলে একটা আমাদের ইয়েতে কয়েকটা কথা আছে, ওই যে শাশুড়ি যখন বাইরে বউয়ের সুনাম করে তখন ওই বউটা ভালো হয়, এটা আমাদের গ্রামের একটা ইয়ে আর কি। তা আমাদের প্রধান শিক্ষক মনে করেন যদি শাশুড়ি মনে করি, উনি যেহেতু আমার কাজে সন্তুষ্ট হয়ে, যেমন আমাদের স্কুলে প্রতি মাসে ক্লাস্টার ট্রেনিং হয়, আমাদের স্কুলে হয় বা অন্যান্য স্কুলে যেতে হয়, ওখানে সব টিচারের একটা ক্লাস্টারের সব টিচার একত্রিত হয়। পাশাপাশি আমাদের উপজেলার শিক্ষা অফিসার মহোদয় উনিও যখনই আসেন আমার কাজে হয়তো সন্তুষ্ট ছিলেন, আমি তখন হয়তো বুঝতাম না, অনেক সন্তুষ্ট ছিলেন। পাশাপাশি আমার প্রধান শিক্ষকের কাছ থেকেও যাচাই করতেন, পাশাপাশি আমার অন্যান্য কলিগদের কাছ থেকে বিষয়টা জেনে নিতেন। এভাবে আসলে যে আমার কাজের পরিধিটা সবার কাছে আস্তে আস্তে টিচারের কাছ থেকে উপজেলায় গেল, উপজেলা থেকে পরবর্তীতে পুরো সব টিচারের কাছে আমি মানে একজন প্রিয় শিক্ষক হিসেবে বা প্রিয় কলিগ হিসেবে পরিচিতি পেলাম। যাক, এটা আমার সৌভাগ্য, সেটা কিভাবে হলো আমি জানি না। আমি আমার প্রথম কাজে পুরস্কারটা কবে আসলো, কত সালে? 2012 সালে। ফাইন, আমরা স্টোরিটা জানবো আপনার কাছ থেকে, একটু সংবাদটা জেনে আসি এই ফাঁকে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছর শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL rangasakal@matsranga.tv। দর্শক, কথা বলছিলাম শিক্ষক জয়নব আরা বেগমের সাথে। জি, 2012 সালে আপনি 4 বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হলেন। কিন্তু যদি একটু জানি যে এই পুরস্কারের পেছনে কোনো টেকনিক ছিল কিনা, পড়ানোর একটা টেকনিক তো থাকে, অনেক শিক্ষককেই তো বাচ্চারা ভালোবাসে বা তারাও অনেক ভালো করে পড়ান, আপনার স্পেশালিটি কি ছিল? আমার আসলে স্পেশালিটি কিনা জানি না, তবে আমি সবসময় ক্লাসে গিয়ে সবসময় বইটাকে প্রায়োরিটি দিই নাই। আমি পাঠ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় দিয়ে সবসময় উপস্থাপন করতে চেষ্টা করছি। যেমন পাঠের শুরুতেই আমি একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছি, সেটা গানের মাধ্যমে হোক, ধাঁধার মাধ্যমে হোক, ছড়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে আমি বিষয়টা ওদের কাছে প্রথমেই একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছি, সেটা অবশ্যই পাঠ সংশ্লিষ্ট। এবং সেটাকে যদি আমার সম্ভব হয় আমি ছন্দে ছন্দে পাঠ্য উপস্থাপন করলাম, অথবা কোনো উপকরণের মাধ্যমে, বাস্তব উপকরণের মাধ্যমে পাঠ্য উপস্থাপন করলাম, অথবা কোনো ছবি, চার্ট,
এই বিষয়গুলোর মাধ্যমে যখন আসলে আমরা যখন সচরাচর বইমুখী হয়ে পড়ি, বাচ্চারা বই পড়তে সবসময় একটু বোরিং ফিল করে। তো যে আমি যখন বাচ্চাদেরকে বই থেকে একটু দূরে নিয়ে এসে বইয়ের বিষয়টা ঠিক অন্য টেকনিক অ্যাপ্লাই করে আনন্দের মাধ্যমে যখন উপস্থাপন করি, তখন বাচ্চারা সেটা মনে রাখে সবসময়। তখন পাঠটা যেই বিষয়টা আমি শেখাতে চাচ্ছি, দেখা যাচ্ছে সেটা আমি অন্য উপায়ে শেখাতে পারছি এবং আনন্দের মাধ্যমে শেখাতে পারছি, যার কারণে বাচ্চারা মূল বিষয়টা তাদের মনে ধারণ করতে পারছে এবং অনেক দিন পর্যন্ত সেটা তাদের মনে থাকে। রাইট। তো আপনি যেটা বলছিলেন 2012 সালে আপনি 2012 সালে কি আপনি পরপর 4 বার হলেন না? ক্রোনোলজিক্যালি হয়েছেন 12, 13, 14, 15। ফাইন। তো 2012 সালে আপনি প্রথম পুরস্কার পেলেন। আর 2012 সালে প্রথম হচ্ছে আবার আমাদের শিক্ষকদের মধ্যে একটা আলাদা একটা আছে, কাপ, শ্রেষ্ঠ কাপ শিক্ষক। আমি কিন্তু 2012 সালে প্রথম শ্রেষ্ঠ কাপ শিক্ষক হলাম। এটা কেন দেয়া হয়? আমি স্কাউটিং করি, স্কাউট কাপ শিক্ষক। আমি আবার বাচ্চাদেরকে ওই যে কাপ বলতে স্কাউটিং এর মানে ছোট যেটা 6 থেকে 12 বছরের বাচ্চাদেরকে এই যে স্কাউটিং বিষয়টা শিক্ষা দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা। ওই বিষয়ের আমি আবার যে আলাদা শিক্ষক থাকে, মানে আলাদা ওইটা পাঠ দিতে হয় আর কি। তো আমি হচ্ছে কাপ শিক্ষকও পাশাপাশি শ্রেষ্ঠ কাপ শিক্ষক, উপজেলা শ্রেষ্ঠ কাপ শিক্ষক হিসেবে আমি জেলায় গেলাম। জেলায় শ্রেষ্ঠ কাপ শিক্ষক নির্বাচিত হলাম। বাচ্চাদেরকে যে মানে 6 থেকে 12 বছরের বাচ্চাদেরকে এটা হচ্ছে কিছু নীতিগত শিক্ষা, পাশাপাশি শ্রম, অন্যের প্রতি কিভাবে তারা সহানুভূতিশীল হবে, একটা প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞার 3টি বিষয় এখানে: অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ, দেশের প্রতি সেবা, তারপরে বড়দের কথা মেনে চলা। এই বিষয়টাই হচ্ছে মূল কাবের প্রতিজ্ঞা। এই 3টা বিষয়। তারপর কাব আইন আছে 2টা, বড়দের কথা মেনে চলা, নিজেদের খেয়াল। তো এই স্কাউটিংটা কি আপনাকে কোনোভাবে হেল্প করেছে আপনাকে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য? হ্যাঁ, আমি স্কাউটিং প্রথম শ্রেষ্ঠ শিক্ষক হলাম এই যে কাপ শ্রেষ্ঠ শিক্ষক 2012 সালে। আচ্ছা। আর আমি শ্রেষ্ঠ শিক্ষক হলাম 13 সালে। আচ্ছা। তাহলে এবার 14 সালে সেটা হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতায় আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত। এগুলো সবই জেলা পর্যায়ে? জেলা পর্যায়ে হচ্ছে ওই 12, 13। আচ্ছা। আর মাল্টিমিডিয়া শ্রেষ্ঠ শিক্ষক যেটা, এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয় নুরুল ইসলাম নাহিদ মহোদয়ের কাছে। অনেকের জন্যই তো আপনি অনুকরণীয়, অনুসরণীয়। আমি যদি বলি শিক্ষকদের মাঝখান থেকেও তারা কি জানতে চাইলো না যে কিভাবে পড়াচ্ছেন? তাদেরও তো একটা আগ্রহের বিষয় থাকে যে আমরা যদি শ্রেষ্ঠ শিক্ষক হতে পারি। এবং হ্যাঁ, অবশ্যই জানতে চাইছে। এবং আমি মনে করি আমাকে অনুকরণ করে কিনা জানি না, তবে আমাকে অনেকেই আমার কাজের জন্য ভালোবাসছে এবং আমার কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমার আরেকটা সৌভাগ্য হচ্ছে আমি শ্রেষ্ঠ শিক্ষক হয়ে শুধু শেষ না, পাশাপাশি আমার স্কুলের আমার আরো একজন কলিগ মানে আমার কাজে অনুপ্রাণিত হয়ে উনিও এভাবে কাজ শুরু করছেন এবং উনি অলরেডি এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবারে 2016 সালে। বিউটিফুল। আমরা এই গল্পে নিশ্চয়ই ফিরবো, কিন্তু আমার একটু জানার ছিল যে আপনি বলছিলেন 2014 সালে মাল্টিমিডিয়া কন্টেন্টে আপনি শ্রেষ্ঠ শিক্ষক হলেন। এটা বিভাগীয় পর্যায়ে নাকি সারা দেশে? সারা দেশে। মাল্টিমিডিয়া কন্টেন্ট মানে আপনি এখানে এমন কি করলেন যে কারণে আপনি এই ক্যাটাগরিতে? এটা হচ্ছে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে ক্লাসরুম পরিচালনা। ওখানে আমার নির্দিষ্ট পাঠটাকে যখন আমরা ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে, গল্পের মাধ্যমে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যখন উপস্থাপন করছি, বাচ্চারা মনে হচ্ছে কি এটা পড়ছে না, এটা জাস্ট দেখছে এবং দেখে দেখেই শিখছে। এই ফ্যাসিলিটিটা আপনি কোথায় পেলেন? এই টেকনিক্যাল ফ্যাসিলিটি? আমি 2013 সালে সরকারিভাবে আইসিটি ট্রেনিং পাই, 12 দিনের একটা ট্রেনিং। যদিও এর আগে আমার ল্যাপটপ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমি 12 দিনের ট্রেনিং শেষে মোটামুটি একটা ধারণা নিয়ে ট্রেনিং এ শিখলেন আপনি? হ্যাঁ, ট্রেনিং এ, ওই 12 দিনের ট্রেনিং এ আমি শিখছি। পাশাপাশি যে ম্যানুয়ালটা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমি ওই ম্যানুয়ালটা ফলো করে বাসায় এসে নিজের মতো করে সময় দিতে থাকি এবং আস্তে আস্তে দেখি যে নিজে নিজেই অনেক কিছু শিখছি, নতুন নতুন আবিষ্কার করছি। এই যে একটা কাজ করলাম, যখন এই কাজটাতে সফল হয়, একটা অন্যরকম ভালো লাগা। আমি যদি একটু ছোট ছোট করে জানার চেষ্টা করি, লাইক এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলো আপনি নিজে নিজে করতে পারলেন? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটাকে আমরা বলছি।
তো থাকে না একটা ল্যাপটপ কিংবা একটা প্রজেক্টর, এটা কি প্রাইমারি স্কুলে এখন পর্যন্ত অ্যাভেলেবল? আপনাদের কি এটা Available ছিল না, নাকি আপনি আমাদের, নিজেই কিনেছিলেন? আমি যখন ট্রেনিং করলাম তখন ছিল না, ট্রেনিং করার পরপরই ল্যাপটপ আসছে। আমার আগে আমাদের স্কুলে আরো দুজন ট্রেনিং করছে, আইসিটি ট্রেনিং করছে। যেহেতু ল্যাপটপ একটাই, সেহেতু আমাদের কাজ করতে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি নিজে থেকে একটা ল্যাপটপ কিনে নিলাম। যেহেতু আমি দেখলাম একটা ল্যাপটপ দিয়ে আমাদের একজন করলে আরেকজন করতে পারবে না, এবং বসে থাকতেই হবে, সময়েরও একটা বিষয় সময়ের রয়েছে। একটা বিষয় আছে। তাছাড়া প্রতিষ্ঠানের জিনিস আমি একা তো আর ইউজ করতে পারি না, বাকিদেরকেও সুযোগ দিতে হবে, যার কারণে আমি চিন্তা করলাম আমার কাজ করতে হবে, আমি নিজে থেকে একটা ল্যাপটপ নিয়ে। প্রজেক্টরটা কার ছিল স্কুলে? প্রজেক্টরটা স্কুলের আপনারা প্রজেক্ট করতেন কোথায়, দেয়ালে নাকি না, স্ক্রিন ছিল, স্ক্রিন আলাদাভাবে হ্যাঁ, ছিল? স্ক্রিনও আছে। একটা প্রাইমারি স্কুলে এখন এই ধরনের ফ্যাসিলিটি আছে? আছে, আমাদের উপজেলায় প্রাথমিক পর্যায়ে 3টা স্কুলে ছিল, এখন তো আরো কিছু স্কুলে দেয়া হয়েছে। বিউটিফুল, বিউটিফুল। এটা তো নিঃসন্দেহে আমরা যে কথাটা শুনি সরকারের কাছ থেকে যে ডিজিটাল বাংলাদেশ করার চেষ্টা করছে তারা, নিঃসন্দেহে এই ধরনের উদ্যোগকে আমরা অবশ্যই প্রশংসা করব এবং প্রশংসার দাবি রাখে। তো আপনারা যখন বাচ্চাদেরকে এই জিনিসটা দেখালেন স্ক্রিনে, এত বড় ছবি তারা দেখছে এবং তাদের ভিতরে তো একটা ভিন্ন রকমের প্রতিক্রিয়া হওয়ার কথা। হ্যাঁ, এই প্রতিক্রিয়া থেকেই আসলে আমার কাজের পরিধিটা। যখন দেখলাম ক্লাসরুমে এসে আমি মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করলাম, বাচ্চারা মানে আগে যেভাবে শিখছে শিখে নাই এরকম না, শিখছে, কিন্তু যখন পরিবেশে ভিন্ন, যখন একটু অন্যরকম ভাবে শিখতে পারছে, তখন আগ্রহের জায়গাটা তাদের মধ্যে বেড়ে গেল। আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে, অনেকখানি বেড়ে গেছে। তো আমি চিন্তা করলাম আসলেই তো এভাবে শিখালে তো আমার বাচ্চারা আরো বেশি শিখতে পারবে, আরো ভালো করে শিখতে পারবে এবং আনন্দের মধ্যে দিয়ে শিখতে পারবে। আর বাচ্চাদের আগ্রহ, ম্যাডাম আমরা এভাবেই ক্লাস নিতে চাই, আপনি এভাবেই ক্লাস নেবেন, আমরা এভাবেই ক্লাস পেতে চাই। তখন হ্যাঁ, আমি এভাবেই করবো, আমার মধ্যে এরকম একটা কাজ সৃষ্টি করছে। তারপর আমি বাসায় গিয়ে প্রতিদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পরিবারের সব যে স্কুল করা, তারপর বাসায় গিয়ে বাচ্চাকে সময় দেয়া, পরিবারকে সময় দেয়া, সবকিছু মিলিয়ে আমি রাত 11টার পরে ল্যাপটপ নিয়ে বসতাম। পরের দিনের preparation ক্লাস, তো রয়েছে, পরের হ্যাঁ। দিনের ক্লাসটা প্রিপারেশন বলতে আসলে এগুলো তো স্লাইড তৈরি ওই করতে হয়, PowerPoint presentation ready করা। একটা ক্লাস তৈরি করতে সেটা হয়। প্রিপারেশন বলতে ওইটাই বলছিলাম যে আপনাকে তো নিজে হ্যাঁ, তৈরি করে অবশ্যই। নিতে হতো। হ্যাঁ, বিভিন্ন ওই যে গুগল থেকে বা নিজে সংগ্রহ করে অনেক ছবি, ভিডিও, তথ্য উপস্থাপন করে একসাথে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। এভাবেই আমি তো এটার কাজটা জন্য শুরু আপনি করি। বেসিক্যালি 2014 সালে সারা বাংলাদেশে আপনি মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে আপনি বেস্ট একজন শিক্ষক নির্বাচিত হলেন। 2015 সালে আপনি কোন ক্যাটাগরিতে পেলেন? ওই যে 2015 সালটা হচ্ছে ডিজিটাল না, এটা নর্মাল ক্লাসের ক্লাসরুমে আসলে শুধু ডিজিটাল দিয়ে পাঠটা অনেক আনন্দময় করা যায় এটা না, টিচার্স মেথড ইজ এ বেস্ট মেথড। ওকে। তো টিচার চাইলে ওনার চিন্তাধারা থেকে নতুন নতুন অনেক মেথড আবিষ্কার করতে পারে এবং বাচ্চাদের মধ্যে সেটা অ্যাপ্লাই করে দেখতে পারে যে নিশ্চয়ই। ঠিক কোন পদ্ধতিতে আমরা বাচ্চাদেরকে বেশি আনন্দের মাধ্যমে শেখাতে পারবো। তো সেজন্য আমি চেষ্টা করছি। আর আমাদের প্রাইমারি স্কুলে একটা বিষয় হচ্ছে আমাদের প্রতিদিন 6 থেকে 7টা ক্লাস নিতে হয়। এখন 6 থেকে 7টা ক্লাস তো আর করা যায় না, পাওয়ার পয়েন্টে একদিনে করা যাবে না, সর্বোচ্চ 1-2টা। বাকিটুকু আমরা আর অন্যান্য টিচাররা যেই কন্টেন্টগুলো তৈরি করতো, শিক্ষক বাতায়ন নামে যে পোর্টালটা আছে অ্যাক্সেস টু ইনফরমেশনের, ওখান থেকে আমরা বিষয়ভিত্তিক কন্টেন্টগুলো অনেক সময় ডাউনলোড, সময়ের অভাবে যখন তৈরি করতে পারতাম না। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো এবং আপনার অনেক অর্জন রয়েছে, পুরস্কার রয়েছে, যেটা কিবরিয়া দর্শকদেরকে শুরুতেই বলছিল, সেসব নিয়েও শুনবো, তবে ছোট্ট বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল। শুভ সকাল জানাচ্ছি এই মুহূর্তে তাদের যারা যোগ দিয়েছেন এবং সবার জন্য জানিয়ে রাখছি আমাদের সঙ্গে আড্ডায় আছেন শিক্ষক জয়নব আরা বেগম। তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। যেখানটায় আমরা ছিলাম যে অর্জন তো আসলে অনেক অনেক অর্জন, কিন্তু একটা অর্জনকে বোধহয় একটু আলাদাভাবেই দেখতে হবে। 2015 সালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গ্লোবাল লার্নিং এর উপরে আপনি ইংল্যান্ড সফরে আমন্ত্রিত হন এবং সেখানে বিশেষ সম্মানে আপনি ভূষিত হন। অভিজ্ঞতাটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমি যখন ইংল্যান্ডে পৌঁছলাম, আমি তো আসলে স্কুল ভিজিটেই গেলাম, স্কুলে গেলাম, এই স্কুলের পরিবেশটা মানে চমৎকার।
ওখানে আমি 15 দিন ছিলাম। 15 দিনের মধ্যে 5 দিন একটা না আমাকে ক্লাসরুমে ক্লাস নিলাম, বাচ্চাদের ক্লাস নিলাম, বা ওনারা যে ক্লাসগুলো করছে সেগুলো দেখলাম। তো প্রতিদিনই খুব সুন্দর সময় কেটেছে বাচ্চাদের নিয়ে। টিচারেরা খুবই আন্তরিক ছিল। বাংলাদেশ থেকে কি আপনি একাই গেলেন আমি নাকি আরো একাই ছিল? গেলাম, ওই সময় আমি একাই গেলাম এবং ওই স্কুলেই গেলাম। তো ক্লাস তো চমৎকার, এবং ওনাদের আন্তরিকতাটাও মনে রাখার মতো। তো ক্লাস রানীর যে করলাম, পোশাকটা পরিয়ে দেওয়া হলো আপনাকে, হ্যাঁ, সেই অভিজ্ঞতার হ্যাঁ। জায়গাটা। ওখানে ক্লাস করতে গিয়ে ওইখানে 5 দিন যে স্কুলে আমি ছিলাম, একদিন আমার অনারে আমি যখন গেলাম, আমার মানে বাংলাদেশকে নিয়ে আমি রিপ্রেজেন্ট করব। তো ওই দিন মেয়র, লন্ডনের মেয়রকে ওনারা ইনভাইট করছে, মেয়র ওনার ওয়াইফ সহ আসছে। আমার উপস্থাপনের বিষয় ছিল আমার স্কুল বাংলাদেশ, আমার এই বাংলাদেশের সৌন্দর্য, এই আর কি, সংস্কৃতি। আমি প্রথমে আমাদের দেশের জাতীয় সঙ্গীত দিয়ে উপস্থাপন করলাম, তারপর বাংলাদেশ, আমার স্কুল, সবকিছু আমি আমার নিজের মতো করে পাওয়ার পয়েন্টে স্লাইড উপস্থাপনের মাধ্যমে ওনাদের কাছে উপস্থাপন করলাম। আমার উপস্থাপনে মেয়র খুব সন্তুষ্ট হয়ে ওনারা আবার মেয়র ভবনে একটা ছোট একটা প্রোগ্রামের আয়োজন করছে। ওখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে আমাকে রানীর পোশাকে সজ্জিত করে ওখানে একটা অ্যাওয়ার্ড প্রদান করছে। ওনাদের সবচাইতে বেশি ছিল যে আমার পোশাকটা ওনারা খুব পছন্দ করছে, শাড়ি বিষয়টা ওনাদের কাছে। ওনারা এভাবেই বলছিল যে সচরাচর বাংলাদেশ থেকে তো অনেকেই আসে, আমরা দেখি এখানে আসার পরে ওনাদের পোশাকটা, ওনাদের সংস্কৃতিটা চেঞ্জ করে ফেলে, যেটা তোমার মধ্যে আমরা দেখিনি। খুব ভালো লাগছে, তোমার পোশাকটাই আমাদের কাছে খুব ভালো লাগছে, এবং তুমি শেষ পর্যন্ত এটাই পড়ছো। পাশাপাশি তোমাদের বাংলাদেশকে, তোমার স্কুলকে যেভাবে তুমি রিপ্রেজেন্ট করছো, একজন শিক্ষকের কাছ থেকে, মানে মেয়রের কথা হচ্ছে, একজন শিক্ষকের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এটা তুমি বুঝিয়ে দিয়েছো। তো জয়নবকে আমরা সবসময় মনে রাখবো। এভাবেই উনি কথাগুলো আপনার বলছিলেন। সফরে কি আপনার হাজবেন্ড ছিলেন আপনার সঙ্গে? না, আমি একাই, ওকে, একদম একাই। আচ্ছা। তো ওখানে আমাকে মানে পরিচয় করে দিলে যে এটা ইংল্যান্ডের রানীর পোশাক, এটা আমরা তাদেরকেই পরাই যাদেরকে আমরা সম্মানিত করি। তখন উনি নিজের হাতে পোশাকটা পরিয়ে দিয়ে আমাকে একটা অ্যাওয়ার্ড প্রদান করলো, বলে যে এটা তোমার সম্মান মনে করবে, এটা তোমার স্কুলের সম্মান, তো শুধু তোমার নিজের সম্মান না, এটা তোমার স্কুলের সম্মান। অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, এবং আমাকে ওই যে টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করানোর জন্য ওনারা 5 তারিখে, যেহেতু আমার প্রোগ্রাম ছিল আগে, ভিসাটা আসতে দেরি হওয়ার কারণে আমাকে 11 তারিখে যেতে হয়েছে। 5 তারিখেই উনি একটা ডেট নিয়েছিল, 5 তারিখে দুর্ভাগ্যবশত আমি যেতে পারি নাই। 11 তারিখে গেলাম, এরপরে ওনার সাথে যোগাযোগ করে আমাকে ওই ইয়াতে নিয়ে গেল। তো দেখা করানোর জন্য নিয়ে গেল পার্লামেন্টে। উনি কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, আমার সাথে দেখা হয়নি যদিও। তারপর ওনাদেরকে নির্দেশ দিল আমাকে যাতে পার্লামেন্টে নিয়ে গিয়ে বিষয়টা মানে আমাকে দেখায় বা বুঝিয়ে বলে। আমাকে নিয়ে গেল পার্লামেন্টে, যে স্পিকারের চেয়ার, এটা স্পিকারের চেয়ার, পাশে কারা বসে, পাশে দুইটা চেয়ার আছে, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এখানে কারা বসে আর সামনে কারা বসে, এখানে কি হয়, মানে আমাকে বিষয়টা বুঝিয়ে দিল। ওই দিন ছিল ঈদের দিন, 2015 সালে ঈদের দিন। আমাকে বললো তুমি এখানে বসো, স্পিকারের চেয়ারে বসো, এবং বাংলাদেশকে তুমি তোমার পরিচিত যারা আছে তাদেরকে এখানে বসে শুভেচ্ছা জানাও, ঈদের শুভেচ্ছা জানাও। আমি প্রথমে বসতে চাচ্ছিলাম না, যখন আমাকে এক প্রকার জোর করে বসিয়ে দিল এবং বলে হাত তোলো। আমি হাত তুললাম, পরে শুভেচ্ছা জানালাম, ওরা সেটা ছবি টবি ভিডিও করলো। এভাবে মানে একটা অন্যরকম ভালো লাগে। এবং এই ধরনের অভিজ্ঞতার পরে যখন নিজের দেশে ফিরে আসা হয়, নিজের কাজের জায়গাতে ফিরে আসা হয়, তখন কিন্তু কলিগ বলেন বা আপনি যাদেরকে পড়ান বলেন, স্টুডেন্ট, তাদের কাছ থেকেও এক ধরনের ভালো কি বলা যেতে পারে, অনুপ্রেরণা বলি বা একটা রিয়াকশন, যেটাই বলি না কেন, সেটা কিন্তু পাওয়া যায়। তো কি হলো আপনার ক্ষেত্রে? অবশ্যই বাচ্চারাও খুবই ছিলাম, ম্যাডাম বাইরে থেকে ঘুরে আসছে, টিচারেরাও সবাই খুবই আন্তরিক ছিল। এখন আমার অভিজ্ঞতাগুলো তাদের কাছে তাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগাটা মনে হলো আমি ওদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছি। পরিবার থেকেও নিশ্চয়ই একটা অনেক বড় অনেক বড় ছিল। আমার বাবা তো খুব খুশি, আর আমার হাজবেন্ডও অনেক খুশি।
রাইট, A2I ইনফরমেশনের জায়গাতে আসতে চাই একটু, সেটা হচ্ছে এখানে আপনি এখন কন্ট্রিবিউট করছেন, এখানে আপনি কাজ করছেন, এখানকার এক্সপিরিয়েন্সটা কেমন? এখানকার এক্সপিরিয়েন্সটা তো অনেক চমৎকার। আসলে আমার জীবনটাই বলতে গেলে বদলে দিল A2I। কারণ A2I না থাকলে আমার মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা হতো না, আমি শ্রেষ্ঠ শিক্ষক হতে পারতাম না, আমি অ্যাওয়ার্ড পেতাম না, পাশাপাশি আমাকে ব্রিটিশ কাউন্সিল চিনত না। আমাকে কিন্তু এই A2I-তে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পরেই আমাদেরকে ওই ব্রিটিশ কাউন্সিল একটা দেশের যে ইংল্যান্ডের একটা স্কুলের লিঙ্ক দিয়ে দিল। এটা আমরা 40 জনকেই অ্যাওয়ার্ডটা দিয়েছিল 2014 সালে, প্রাইমারি, হাই এবং কলেজ লেভেলের টিচার। তো আমাদেরকে একটা স্কুলের লিঙ্ক দিয়ে দিল, বলে যে এটা যোগাযোগ করে আপনাদের মতো করে আপনারা একটা পার্টনারশিপ তৈরি করেন, যারা পারবেন তো সফল, না পারলে এখন আমার সৌভাগ্যক্রমে আমার পার্টনার বাংলাদেশের প্রতি খুবই আন্তরিক ছিল এবং আমার প্রতিও হয়তো খুবই আন্তরিক ছিল, যার কারণে আমি আমার পার্টনারশিপটা এগিয়ে নিতে পেরেছি। একটা সময় এসে অনলাইনে আদান প্রদানের পরে ব্রিটিশ কাউন্সিল যখন মনে করলো যে না, এখন অনলাইনে আদান প্রদান হলে হবে না, এখন ফিজিক্যালি আদান প্রদান হওয়া চাই, তখন ওনারা এই ফান্ডের ব্যবস্থা করলো, আসা যাওয়া থাকা খাওয়া সব ওনারাই। এবং শুধু আমি যাইনি, আমার পার্টনারও ওই স্কুল থেকে, আমার পার্টনার স্কুল থেকে টিচার আসছিল, উনিও বাংলাদেশে 10 দিন অবস্থান করছিলেন এবং উনি বাংলাদেশে আমি 10টা প্রাইমারি স্কুলে নিয়ে গেলাম। স্কুলগুলো সবচাইতে ওর কাছে একটা বিষয় খুবই ভালো লাগছে যে বাচ্চারা টিচারদেরকে অনার করে, এই বিষয়টা ওইখানে নাই। মানে স্কুলে ক্লাস হচ্ছে, টিচার আসলো, টিচারের মতো টিচার, বাচ্চাদের মতো বাচ্চারা কাজ করছে। আমাদের এখানে তো একটু ভিন্ন চিত্র দেখা যায়, যে টিচার আসলো স্ট্যান্ড বলে সবাই একটু টিচারকে অনার করলো, দাঁড়িয়ে অনার করলো, এই বিষয়টা ওখানে নাই। এই বিষয়টা ওনার কাছে খুব ভালো লেগেছে এবং উনি বললেন যে আমি এই বিষয়টা আমি অ্যাপ্লাই করতে চেষ্টা করব লন্ডনে গিয়ে। আর আমি তো ওখানে যে বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব হয় আমি চেষ্টা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছি। ওকে, মানে ওদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করিয়ে দিয়ে এসেছেন। না, আমি সেটা বলছি না। ওইখানে বাচ্চাদের ক্লাসরুমগুলোতে যেভাবে পাঠদান করা হয় এবং ক্লাসরুম সজ্জিত করার বিষয়টা বাংলাদেশের প্রেক্ষিতে যতটুকু সম্ভব আমি ওখান থেকে যেই ধারণাটা নিয়ে আসছি সেই বিষয়টা আমি আমার ক্লাসরুমে। রাইট, আজকে যখন পুরো গল্পটাই শুনছিলাম মানে অদ্ভুত লাগছিল, হয় কি নিজের সাথে তো অনেক কিছু মিলে যায়। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন দেখতাম যে শিক্ষক আসছে, যার হাতে যত বড় বেদ সে তত ভালো টিচার, এবং সে যত বেশি পিটাবে তার ক্লাসটা সবার আগে মুখস্থ করে যেতে হবে। এখন যেটা শুনলাম আপনার কাছ থেকে, পুরো সিনারিওটাই বোধহয় পরিবর্তন হয়ে গেছে। টিচাররা বোধহয় স্টুডেন্টের গায়ে এখন আর হাত তোলেনই না, একেবারেই তোলেন না, একেবারেই তোলেন না, যদিও মানে অ্যাক্সিডেন্টলি। এবং বলতে পারি কিন্তু টিচার কিন্তু সবসময় এখন বন্ধুর মতো। যেমন আমাকে আমার স্কুলের টিচার স্টুডেন্টরা আমাকে বন্ধু ম্যাডাম বলেই ডাকে। ওকে, খুবই ভালো। আচ্ছা, তো আপনাদের স্কুলের রেজাল্ট কি? আমাদের স্কুলের রেজাল্টও আল্লাহর রহমতে অনেক ভালো। আসলে ওই প্রত্যন্ত অঞ্চলের স্কুল, তারপরে আমাদের টিচারেরা যেভাবে আন্তরিকভাবে কাজগুলো করে, আমি মনে করি প্রত্যন্ত স্কুল কোনো বিষয় না যদি টিচারদের মধ্যে আন্তরিকতা থাকে। পাশাপাশি আমাদের শিক্ষা অফিসার মহোদয়, উনিও খুবই আন্তরিক, সবসময় আমাদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন যে কিভাবে কাজ করলে, কোন দিক দিয়ে কাজ করলে কাজটা ভালো হবে। উনিও খুব সুন্দর চিন্তার মন মানসিকতার মানুষ আর কি। আপনি এই যে এখন বসে আমাদের এখানে টেলিভিশন লাইভে কথা বলছেন, আপনার স্টুডেন্টরা দেখছে? হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমার আসলে আমি জয়নব মানে হচ্ছে আমার স্টুডেন্ট, আমার শিক্ষা পরিবার, আমার স্কুল সবাই মিলেই আমি জয়নব। আমি একা জয়নব না। হ্যাঁ, আমি চাকরি করার আগে আমি পরিবারের একজন ছিলাম, এখন আমার পরিবারের সাথে আরো অনেক কিছু যুক্ত। আমি আমার স্টুডেন্টদের জন্য, আমাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই আপনার সাথে আমরা আরো গল্প করতাম, আপনার কাছ থেকে অনেক কিছু শোনার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।